মুনের আশ্রমে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর ঘনিয়ে এলো। এই জায়গাটা শহর থেকে একটু দূরেই, একটু নীরবই বলা যায়। মুন আশ্রমের গেট দিয়ে ঢুকতেই প্রায় ২০-২৫টা বাচ্চা মুনের দিকে এগিয়ে এলো। বাচ্চাগুলো মুন মা বলে হাঁক ছেড়ে দৌড়ে জড়িয়ে ধরলো মুনকে। মুনকে একে একে সব বাচ্চা নালিশ দিতে লাগলো। মনের উর্দু মানে কে কাকে মেরেছে, কে কাকে খেলায় নেয়নি, সব কথা নিয়ে বাচ্চাগুলো মুনকে ঘিরে ধরলো। বাচ্চাগুলো এমনই করে মুন আসলে, একদিনেই সব নালিশ দিয়ে ফেলবে। আর মুনও শান্ত মাথায় তা বোঝায় ওদের। ওরা যে মুনকে আরো একটা মা হিসেবে মানে। মেহু আশ্রমের বাইরে গেটের দ্বারে মুনকে দেখেই বাচ্চাগুলোকে খাওয়াতে পাঠিয়ে দিল। লিয়া মুনের কাছে ব্যাগ দেখে বলে উঠল, আরে আপু যে, এই অসময়ে তো আপনি আসেন না আপু। আজকে থাকবেন এখানে, ব্যাগ নিয়ে আসছেন যে আপু। হ্যাঁ, আজ থেকে এটাই আমার একমাত্র আশ্রয়স্থল মেহু। মুন অদূরে তাকিয়ে মলিন হেসে বলে উঠল। লিয়া কিছু বুঝে উঠতে না পেরে মুনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। মুন তার চাহনি দেখে বলে উঠল, পরে বলবো সব। এখন আমাকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে লিয়া? লিয়া তা শুনেই লজ্জায় কুঁকড়ে গেল। তাড়াতাড়ি মুনের কাছ থেকে ব্যাগ নিয়ে বলে উঠল, আসেন আপু আসেন। লিয়া মেয়েটার কেউ নেই। ভার্সিটিতে পড়াকালীন মেয়েটার সাথে পরিচয় মুনের। বাবা মা কেউই নেই, ছোট থেকেই আশ্রমে বড় হয়েছিল। এরপর ২-৩টা টিউশন করে একটা হোস্টেলে থাকতো। মুন যখন অনার্সে ফাইনাল দেবে তখন লিয়া মাত্রই অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিট হয়েছিল। একই কলেজে হওয়ার সুবাদে আদ্রাপও চিনত লিয়াকে মুনের জন্য। আদ্রাপকেও ভীষণ সম্মান করত লিয়া ভাইয়ের মতো করে, আর আদ্রাপ বোনের মতো লিয়াকে স্নেহ করত। তাদের সম্পর্কটাও ভাই বোনের মতো অনেক সুন্দর ছিল। তখন থেকে একটু আধটু করে কথা বলতে বলতে তাদের মধ্যে বোনের মতো একটা সম্পর্ক এসে গিয়েছিল। ভীষণ ভালো মনের মেয়েটা। এরপর মুনের বিয়ে হয়ে যাওয়ার পরও লিয়ার সাথে যোগাযোগ ছিল, কিন্তু আদ্রাপের ব্যস্ততার কারণে ওর সাথে আর হয়নি। মুন যখন আশ্রম খুলল তখন লিয়াকে বলল এই ব্যাপারে। লিয়াও রাজি হয়ে গেল। এরপর আশ্রমের দেখাশোনা সব লিয়াই করত। সেও পড়ালেখার ফাঁকে একটা পার্ট টাইম চাকরি করত। ওখান থেকে কিছু টাকা আশ্রমের বাচ্চাদের জন্য খরচ করত। আর বাকি টাকাগুলো মুনি দিত প্রতি মাসে মাসে। মুনকে লিয়ার ছোট রুমটাতে নিয়ে গিয়ে বসিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে। সে খাবার আনছে। মুন গিয়ে বিছানার উপরে বসলো। ভাবতে এক অন্যরকম লাগছে মনের। আদ্রাপকে আর দেখা হবে না। প্রতিদিন আদ্রাপ অফিস থেকে এসে মুনের খোপায় বেলি ফুল গুজে দেবে না। আদ্রাপের কাছে আর কোনো কিছুরই আবদার করতে পারবে না। আজকের পর প্রতিটা রাতই আদ্রাপকে ছাড়া থাকতে হবে। আজকের পর আর কেউ তার অভিমান ভাঙাতে আসবে না। সে কি আদ্রাপকে কোনোদিনও ভুলতে পারবে? তার এখনো মনে আছে আদ্রাপ তাকে ভালোবাসে। না হলে কাল রাতে খাবার আনতো না। মুন একটা মলিন হাসি দিয়ে আপন মনে বিড়বিড় করে উঠল, হয়তো এতদিনের মায়া ভুলতে পারেনি। কি হবে তার বাবুর? সে কি তার বাবুকে বাঁচাতে পারবে এই সব কিছু থেকে? এসব ভাবতে ভাবতে সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল। মাথাটা ভার হয়ে আসছে, গা গুলিয়ে উঠল। সে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুট লাগালো। লিয়া খাবার নিয়ে এসে দেখতে পেল মুন ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে বসে আছে। আর চোখ দিয়ে পানি পড়ছে, মুখটা কেমন জানি ফোলা ফোলা লাগছে। লিয়া দৌড়ে এসে মুনের কাছে বসে পড়ল। আপু, কি হলো আপনার? মুন লিয়ার দিকে তাকিয়েই লিয়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমার নিয়তিটা এমন নিষ্ঠুর কেন হলো বোন? সব শুনে লিয়া স্তব্ধ হয়ে গেল। সে ভাবেনি আদ্রাপ এমন। আদ্রাপ কেন এমন করলো মুন আপুর সাথে? তার নিজেরও এখন ভীষণ খারাপ লাগছে মুনের জন্য। সেই দিনটা বাচ্চাদের সাথে হাসি খুশি ভাবে কেটে গেল মুনের। রাতে মুন শোয়ার বিছানা গুছোতেই দেখলো লিয়া মাথা নিচু করে হাত কচলে ওর সামনে এসে দাঁড়ালো। কি লিয়া, শোবে না? আসো, মুন বলল। আসলে আপু, লিয়া নিচের দিকে তাকিয়ে হাত কচলাতে লাগলো। মুন লিয়ার সামনে এসেই মুচকি হেসে বলল, হ্যাঁ বলো, কিছু কি বলতে চাও? আপু, আশ্রমের বাচ্চাদের খাবার প্রায় শেষের পথে। আমি আপনাকে কল করতেই চেয়েছিলাম, কিন্তু দেখি আপনি চলে এসেছেন। আর কয়েকদিন হবে খাবারগুলো মাত্র। আপনিও এই অবস্থায়, খারাপ লাগছে ভীষণ। লিয়া মাথা নিচু করে বলে উঠল, আরে টেনশন করিও না, আপু আছে না। তুমি শুধু একদিকে দেখাশোনা ভালো করে করবে। আমি কালই চাকরির খোঁজে বের হব। সার্টিফিকেট নিয়ে আসছি আমি। মুন মুচকি হেসে বলল, কিন্তু আপু, আপনি এই অবস্থায় চাকরি? লিয়া বলল, আরে সমস্যা নেই, দেখি কি হয়, তুমি শোও এখন। বাচ্চারা শুয়ে পড়েছে? জি আপু। দুইজনেই শোয়ার পরেই মুন ওই পাশে ফিরে কেঁদে উঠল। তার নিয়তিটা এমন হবে ভাবেও নি। যতই লিয়ার সামনে মেয়েটার টেনশন কমানোর জন্য শক্ত থাকুক না কেন, ভেতরে ভেতরে সে যে গুড়িয়ে যাচ্ছে একদম। কই খুঁজবে সে চাকরি? আর এখন বা কোনো মতে চলে গেলেও ৫-৬ মাসের সময় কি করবে সে? ঘুম যেন ধরাই দিচ্ছে না এসব ভাবতে ভাবতে।
কি করবে সে? কেমন করে এই আশ্রমটা চালিয়ে নেবে মুন? চোখ বন্ধ করতেই ২ ফোঁটা পানি গড়িয়ে পড়ল মুনের। আদ্রাপ সেই সকালে রুমে ঢুকে দরজা বন্ধ করেছিল আর খোলেনি। রাতেও আর খেতে বের হয়নি। আজকের রাতটা সবচেয়ে বেশি ফাঁকা, ফাঁকা লাগছে। রুমের চারিদিকেই শুধু মুনের স্মৃতি। এক পলকের জন্য যদি মেয়েটাকে দেখতে পারত। এই ২ বছরে এই ১ম তার বুকের কোথাও শূন্যতা মনে হচ্ছে আদ্রাপের। এসব ভাবতে, ভাবতেই হঠাৎ মাথা ধরে শুয়ে পড়ল আদ্রাপ। আদ্রাপ উঠেই পাশের টেবিল থেকে ওষুধের বাক্সটা নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। কাল সকালে নেহাকে নিয়ে মুনের চেনা জানা সব বান্ধবীদের কাছ থেকে খোঁজ নেবে। অন্তত দূর থেকে হলেও দেখে আসবে। কেটে গেল ৩-৩টে মাস। সময় কারোর জন্য থেমে থাকে না। সে নিজের মতোই বহমান। মুন তার জীবনকে গুছিয়ে নিয়েছিল ঠিকই। কিন্তু আস্তে আস্তে তার চলাফেরার কষ্ট হয়। অন্যদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না মুন। হাঁটতে ফিরতে ভীষণ কষ্ট হয়। সেই দিনের পরের দিনই মুন চাকরির খোঁজে বেরিয়েছিল। পথিমধ্যে ওকে একা পেয়ে অনেকেই কুপ্রস্তাব দিয়েছিল ঠিকই। কিন্তু মুন এসবকে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছিল। সে জানতো সমাজে এভাবে থাকতে হলে লড়াই করে এগিয়ে যেতে হবে। অনেকে খোঁজার পর এক অফিসে চাকরি পেয়েছিল। ওইখানের বস বাবার মতো করে মনকে শ্রদ্ধা করত। এটা দিয়ে সে নির্বিঘ্নে চলে যাচ্ছিল, কিন্তু দিন যতই যাচ্ছিল তার শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকে। ডাক্তার বলেছিল এই সময়ে একজন মায়ের ঠিকমতো খাবারের প্রয়োজন, ফল ফ্রুট ভালো মতো খেতে হবে, রেস্টের প্রয়োজন, কেয়ারের প্রয়োজন। মনের শরীরে এসব কিছুরই ঠিক নেই। তার উপরে এই অবস্থায় অফিস, জার্নি সব মিলিয়ে অনেক কষ্ট হয় মনের। বাচ্চার কন্ডিশনও বেশি ভালো না। এই অবস্থায় রাস্তাঘাটে চলার জন্য বাইরের মানুষের কানাঘুষা তো আছেই। কিন্তু এর ভেতরেও মনের এসব করতেই হবে। কারণ ওর উপরে পুরো একটা আশ্রমের নিষ্পাপ বাচ্চাগুলো নির্ভরশীল। মূল চলে যাওয়ার পরের দিনই আদ্রাপ অসুস্থ হয়ে পড়েছিল। এর মধ্যেও সে নেহাকে সাথে করে মুনের সব চেনা জানা জায়গায় গিয়েছিল। কিন্তু কারো কাছ থেকেই মুনের খোঁজ পায়নি আদ্রাপ। এরপর এসেই আদ্রাপ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল। রুমে ঢুকতেই শুধু মুনের স্মৃতি তাকে ঘিরে ধরত। আদ্রাপের নিজের জন্য কোনো চিন্তা নেই, সব চিন্তা মুনকে ঘিরে। মুনের কথা ভাবতেই তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। সেই রাতের মাঝে আদ্রাপ অতিরিক্ত মাথা ব্যথা সেন্স হারায়। ১ সপ্তাহ হাসপাতালে থেকে এরপরে ডাক্তাররা আদ্রাপকে ইমার্জেন্সি ২ রাতের ভেতরেই অন্য দেশে উন্নত চিকিৎসা উপলক্ষে পাঠিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আদ্রাপের অবনতি হতে থাকে। তবুও ডাক্তাররা আশায় আছে আদ্রাপ হয়তো সুস্থ হয়ে উঠবে। কারণ সে ফার্স্ট স্টেপেই সব জেনে গিয়েছিল আর চিকিৎসাও শুরু করেছিল। আদ্রাপ বাহিরের দেশে একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছে। এখানে তার চেনা জানার মধ্যে এক ডাক্তার আঙ্কেল নিয়ে এসেছিল। তার চোখগুলো বাইরের থাই গ্লাসের জানালা দিয়ে আকাশের দিকে স্থির। আদ্রাপের এই কেবিনটা সম্ভবত ৪-৫ তলায় হবে। আদ্রাপ শোয়া থেকে আকাশের দিকে তাকিয়ে রইল। তার হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে মনের জন্য। মেয়েটা কেমন আছে কি জানি। এই সময়ে হয়তো আরো গুলুমুলু হয়ে গিয়েছে। মনেরই প্রতিচ্ছবি ভাসতে থাকে আদ্রাপের চোখে। ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তার। আচ্ছা, আদ্রাপের এই অবস্থা মন যদি জানতে পারে তখন কি করবে? মেয়েটা কি আদ্রাপের জন্য কাঁদবে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। ডাক্তার সেদিন আদ্রাপকে তার এই অবস্থার কথা বলেছিল। সেদিন মনের জন্য ভীষণ খারাপ লেগেছিল আদ্রাপের। আদ্রাপ জানতো তার অনুপস্থিতিতে মন তার জীবনে কোনো দিনও এগিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ সে যে আদ্রাপকে ভীষণ ভালোবাসে। আর আদ্রাপও চেয়েছিল তার অনুপস্থিতিতে মন যেন কিছু একটা করে সামনে এগিয়ে যেতে পারে। মেয়েটা মনের দিক থেকে ভীষণ নরম। সে যেন শক্ত হতে পারে। তাই তো আদ্রাপ সেদিন থেকেই মনকে ইগনোর করা শুরু করেছিল। মনকে ইগনোর করে চলতে আদ্রাপের নিজেরও ভীষণ খারাপ লাগতো। তবুও যে সে চেয়েছিল মন তার নিজের জীবনে সাফল্য আনুক। আদ্রাপের এই ধোঁকায় যেন মন অনেক শক্ত হয়ে যায়। সহজে আর কাউকে যেন বিশ্বাস না করে। তাই তো সে নেহার সাহায্য নিয়েছিল। এতেও ভীষণ কষ্ট হয়েছিল। সে যে মনকে কষ্ট দিতে চায় নাই। নেহাকে যেদিন বউ রূপে অভিনয় করে ঘরে এনেছিল, সেদিন মনের কান্নারত চোখের দিকে তাকাতেই আদ্রাপের এক মুহূর্তের জন্য ইচ্ছে হয়েছিল মনকে তার বুকে জড়িয়ে নিতে। কিন্তু নিয়তি, সে মনের ভালোর জন্যই এমন করেছিল। সে মনে করেছিল মন তাকে ছেড়ে কোনো দিনও যাবে না। গেলেও কয়েকদিনের জন্য তার কাছের বান্ধবীগুলোর কাছেই যাবে। কিন্তু আদ্রাপ আজ বুঝতে পেরেছে কত বড় ভুল ছিল এটা তার। মেয়েটা যে একেবারের জন্য হারিয়ে গিয়েছে। আদ্রাপের থেকে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে। সে তো এমন হোক চায়নি। না জানি কেমন আছে মন। আর তার বাচ্চা, বাচ্চার কথা মনে পড়তেই আদ্রাপ তার কাঁপা কাঁপা হাতটা তুলে নিয়ে আঙুল চালাতে চেষ্টা করলো। ভীষণ দুর্বল লাগে, তবুও চেষ্টা করে গুনে দেখলো আজ ৬ মাস হবে হয়তো মনের।
সে নিজেও হাসপাতালে আছে আজ ৩ মাস। এই অসুস্থতার পরেও আরও অনেক রোগ পেয়েছে এখন। জানে না সে বেঁচে ফিরতে পারবে কিনা মুনের কাছে। কিন্তু সে যে মনে প্রাণে চায় বাঁচতে। এই হাসপাতাল, ভিন্ন দেশ, তার আর ভালো লাগছে না। আকাশের দিকে তাকিয়ে দেখল কতগুলো নাম না জানা পাখি পুরো আকাশ জুড়ে বিচরণ করছে মুক্তভাবে। আদ্রাপেরও ইচ্ছে হয় এমনভাবে বাঁচার। তার এখন নিজেকে শিকলে বন্দি বন্দি মনে হয়। সব সময় মনের সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। আজও কি ফিরে পাবে দিনগুলো আদ্রাপ? তাদের নিয়তি এমন কেন হলো? আদ্রাপ যদি সুস্থ থাকতো, তাহলে আজকের এই দিন তাদের দুজনের মধ্যে কাউকেই দেখতে হতো না। কতদিন পর এই সুখের সময়টা আসলো। অথচ এই সুখের সময়ে মন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। নেহা খোঁজ নিচ্ছে সব জায়গায়, কিন্তু মুনের খোঁজ সেও আর পায়নি। কই আছে মুন? কেমন আছো আমার মন পাখি? আমার যে এখানে আর ভালো লাগছে না। ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ফিরে গিয়ে বুকের ভেতরে বেঁধে রাখি চাঁদ। এসব ভাবতে ভাবতে আদ্রাপের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তার মন পাখিকে ভীষণ মিস করছে। তার চাঁদ, আজ কতদিন সে তার চাঁদকে এক পলকের জন্যও দেখে না। আমার চাঁদ বলেই বিড়বিড় করে উঠে আকাশের দিকে তাকিয়ে মলিন হাসল আদ্রাপ। এখন মনে হচ্ছে আকাশেও তার মন পাখির প্রতিচ্ছবি ভাসছে। সেদিকেই এক ধ্যানে তাকিয়ে রইল আদ্রাপ। মুনের শরীরে এখন আরও অবনতি হচ্ছে। সারাদিন অফিস করে এসেই এখন মুন শুয়ে পড়ে। আগে যেই মুন বাচ্চাদের সাথে একদিন না কাটিয়ে থাকতে পারতো না, সব বাচ্চাদের নিয়ে খেলা করত, সেই মুন এখন আর বাচ্চাদের সাথে গিয়ে বসে না। বাচ্চারাও তাদের মুন মার দিকে তাকিয়ে থাকে। অফিস করে এসেই রুম বন্ধ করে শুয়ে পড়ে। লিয়া প্রথম দিন মনে করেছিল হয়তো বেশি ক্লান্ত তাই এমন করছে। কিন্তু দিন যতই যায় মুন আর তেমন কথা বলে না অপ্রয়োজনীয়। এখনের মুন আর আগের মুনের মতো বিস্তর তফাত। আগের মুন কত চঞ্চল হাসি খুশি ছিল। অফিস শেষ করে এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে বসতো। কিন্তু এখন আর এসব করে না। এখন মন শুকিয়ে গেছে, চোখের নিচে গাঢ় দাগ পড়ে গেছে। ডাক্তার বলেছিল বাচ্চার কন্ডিশনও তেমন ভালো না, ফল ফ্রুট ভালো মতো খাওয়ার জন্য। কিন্তু মুন মাস শেষে অফিস থেকে যা টাকা পায় সব আশ্রমে খরচ করে ফেলে। ডাক্তার বলেছিল ঠিক মতো চেক আপ করানোর জন্য। কিন্তু মুনের টাকা একদমই সীমিত। লিয়ার খারাপ লাগে ভীষণ। তার এই মা সমতুল্য বোনটার জন্য কিছু একটা করতে ভীষণ ইচ্ছে হয়। কিন্তু মুন চাকরি করার পর থেকে লিয়াকে আর কোনো চাকরি করতে দেয় না। তার দায়িত্ব শুধু বাচ্চাগুলোর কেয়ার করা। মুন যতদিন আছে ততদিন লিয়াকে কোনো কষ্টই করতে দেবে না। এটা মুনের কথা। তবুও চিন্তা হয় তার। মুন আপুর বাচ্চাটার কন্ডিশন ভালো না। মুন আপুও প্রেগনেন্সিতে অনেক কষ্ট করেছে, তার উপরে অনেক রোগাও হয়ে গিয়েছে। আদ্রাপ ভাইয়া কি মুন আপুকে এত তাড়াতাড়ি ভুলে গেল? কিভাবে পারলো? সে কি মুন আপুকে একটুও মিস করে না? এর শেষ কোথায় হবে লিয়া তাই ভেবে পায় না। এই 2 বছরে বৃষ্টি আসলেই মুন জানালার ধারে এসে হাত মিলিয়ে দিত বৃষ্টির পানিতে। আর আদ্রাপ মুনের এই খুশি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হেসে উপভোগ করত। আজ নিয়ে 8.5 মাসেরও বেশি আদ্রাপের দর্শন পায়নি মুন। ইদানিং একটু বেশিই মিস করে আদ্রাপকে। আচ্ছা, আদ্রাপ কি মুনকে একটুও মিস করে না? মুন চলে আসার পরে কি খুঁজেছিল আদ্রাপ? মুন তো বড্ড মিস করে তার আদ্রাপকে। আজকাল সময়গুলো ভালো যায় না মুনের। দিনটা কোনো মতে গেলেও রাতটা যেন কাটতেই চায় না। রাত হলেই সব অনুভূতিগুলো চোখের পানির আকারে বেরিয়ে আসে মুনের। মুন মলিন চোখে আকাশের দিকে তাকালো। বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। অন্ধকার ঘনিয়ে আসছে আস্তে আস্তে। আকাশে তারাগুলো ভেসে উঠে তাদের সৌন্দর্য প্রকাশ করতে চলেছে। বৃষ্টির পরেও আকাশটা কি পরিষ্কার হয়ে গেল। তার জীবনটাও যদি এমন হতো। এই সব কিছু যদি স্বপ্ন হতো, চোখ খুলেই পাশে আদ্রাপকে বাহুর মধ্যে যদি নিজেকে আবদ্ধ পেত, কি হতো এসব মিথ্যে হলে? আগে মাঝরাতে স্বপ্নে যখন দেখতো আদ্রাপ মনের চোখ ফাঁকি দিয়ে হারিয়ে যাচ্ছে, তাহলে তখনই ঘুমের মাঝে চিৎকার করে উঠে বসতো মুন। আর তখনই আদ্রাপ পাশ থেকে উঠে তার মাথায় হাত বুলিয়ে নিজের বুকের মাঝে মুনকে আবদ্ধ করে এসব মিথ্যা প্রমাণ করে দিত। কি হতো এই 8 মাসও যদি মিথ্যা প্রমাণ করে দিত আদ্রাপ? মুনের হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠল। নিজের পেটের উপরে হাত রেখে ডুকরে কেঁদে উঠল। আমার বাচ্চা বলেই চোখ বন্ধ করে ফেলল। আপু, লিয়া রুমের দরজা থেকে এতক্ষণ মুনকে দাঁড়িয়ে দেখছিল। দরজার পাশেই লাইট দিয়ে মুনের দিকে তাকিয়ে ডেকে উঠল। লিয়ার ডাকে মুনের খেয়াল হলো। সে চোখ মুছে হাসি মুখে লিয়ার দিকে ফিরল। ভেতরে আসো। ওখানে কেন? আপু অন্ধকার রুম করে আছেন যে? আমার জীবনটাই তো এখন অন্ধকারে ঢাকা, আর আলো দিয়ে কি করব লিউ? মুন বিড়বিড় করে বলে উঠল। লিয়া তা বুঝতে না পেরে মুনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। লিয়ার তাকানো দেখে মুন মুখে হাসি টেনে বলে উঠল,
অন্ধকারে দাঁড়িয়ে আকাশ দেখতে ভালো লাগে। তাই সব তারাগুলো যখন মিটিমিটি জ্বলতে থাকে কি সুন্দর লাগে। আকাশটাকে তখন পরিপূর্ণ মনে হয়। তারা না থাকলে অপূর্ণ লাগে, মনে হয় কি যেন নেই নেই। তাই না লিউ? লিয়া মুনের পাশে এসে এক পলক আকাশের দিকে তাকিয়ে মুনকে জড়িয়ে ধরলো। লিয়া বুঝে গিয়েছে মুন তার কান্না ঢাকার জন্যই এইসব বলছে। লিয়ার জড়িয়ে ধরা দেখে মুন মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হলো হঠাৎ? আপু, আপনার ভীষণ কষ্ট হয় তাই না? লিয়া কাঁদো কাঁদো মুখ করে বলল, দূর পাগলি, কিসের কষ্ট? এত সুন্দর একটা পরিবার আছে, তাহলে কিসের কষ্ট? সারাদিন অফিস করো, এই অবস্থায় এত জার্নি। আরে না, একদম না। মুন লিয়ার গাল টেনে বলে উঠল, আমি তো বলছি আপু, চাকরি না হয় আমি করি। হুম, তুমি এই বয়সে অনেক কষ্ট করেছো লিউ। এখন আপু যতদিন আছে ততদিন মন দিয়ে পড়াশোনা করো। তারপর ভালো চাকরি পাবে। তখন আপু তোমার ঘাড়ে বসে বসে খাবে। তখন আপুকে চাইলেও তোমার বাসা থেকে বের করতে পারবে না। কোথাও যাব না তোমাকে ছেড়ে। মুন হেসে বলে উঠল। মুনের কথায় লিয়াও হেসে বলে উঠল, আমিও ধরে বেঁধে রেখে দেব। কোথাও যেতে দেব না ইলিয়াকে ছাড়া। মুন হেসে উঠল, এই মেয়েটা এত ভালো কেন? তার নিজেরই রক্তের সম্পর্কের বোন তাকে অপছন্দ করত। প্রতিনিয়ত মুনকে অত্যাচারে রাখত। মুন কাছে টেনে নিতে চাইলে আরও দূরে ঠেলে দিত। অথচ এই মেয়েটা কত সহজে নিজের মতো করে মিলেমিশে থাকছে। আসলে এই দুনিয়ার একজনের এক এক রূপ। আপু খাবেন না? আসুন, লিয়া বলল। বাচ্চারা খেয়েছে? না, এখনো খায়নি। আজ আপনাকে ডাকতে আসলাম একসাথে খাওয়ার জন্য। অনেকদিন তো ওদের সাথে একসাথে খাননি, আজ খাবেন। মুন মলিন হেসে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা চলো। আদ্রাপ এখন মোটামুটি সুস্থ, তার অপারেশন সাকসেসফুল। তবুও ডাক্তার আদ্রাপকে নিয়ে এখনও চিন্তিত। কারণ ব্রেন টিউমার রোগীদের মধ্যে প্রায় রোগীরই অপারেশন সাকসেসফুল হয়। কিন্তু দেখা যায় কয়েক মাস না যেতেই পুরোপুরি সুস্থ রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আবার। তবুও ডাক্তার আদ্রাপকে নিয়মিত খাবার জন্য কিছু ওষুধ লিখে দিয়েছে, যেগুলো নিয়ম মাফিক খেতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। আর মাথায় বেশি চাপ নেওয়া একদম বারণ করে দিয়েছে ডাক্তার, চাপ নিলে হিতে বিপরীত হবে। আদ্রাপ আজ দেশে ফিরবে, কত মাস পরে সে নিজের দেশে ফিরছে সুস্থ রূপে। তার এখন ভীষণ আফসোস হচ্ছে মনের জন্য। মেয়েটাকে সে খুঁজে বের করবেই। দরকার হলে পায়ের উপর পড়ে থাকবে, তবুও ক্ষমা চাইবে। আদ্রাপের বিশ্বাস মন কোনোদিন তার মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। নিজের বাড়িতে ঢুকেই মায়ের সাথে কথা বলে নিজের রুমে ঢুকতেই একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল মনের মধ্যে আদ্রাপের। একদম ফাঁকা। মন যাওয়ার পরপরই আদ্রাপ অসুস্থ হয়ে হাসপাতালেই কাটিয়েছিল এত মাস। আজ রুমে ঢুকেই বুকের কোথাও একটা শুকনো ব্যথা অনুভব হচ্ছে। আদ্রাপ ফ্রেশ হয়ে এসেই ওষুধ খেয়ে শুয়ে পড়ল। মাথার ব্যথা এখনো কমেনি। আদ্রাপ শুয়েই বিড়বিড় করে উঠল, আমি ফিরে এসেছি মুন পাখি, তোমায় খুঁজে বের করবই। অনেকদিন পর মুন আবারও বাচ্চাদের সাথে হেসে খেলে রাতে খেলো। এতদিন তো অফিস থেকে এসেই রুম বন্ধ করে শুয়ে পড়তো। মুনের কেমন জানি মায়া মায়া লাগছে সবকিছুতে। বাচ্চারা ঘুমিয়ে গেলেই মুন আর লিয়া রুমে চলে আসলো। বাচ্চারাও আজ ভীষণ খুশি ছিল, কারণ তাদের মনমা অনেক দিন পর আবারও তাদের সাথে হেসে মেতে খাবার খেলো একসাথে। লিয়াও ভীষণ খুশি এর জন্য। মুনের মুখে অনেক দিন পর সত্যিকারের হাসি দেখছে সে। কিন্তু মুনের ভেতরে ভেতরে ভীষণ খারাপ লাগছে, সব দুর্বলতা যেন ঘিরে ধরতে চাইছে। চোখগুলো ঝাপসা হয়ে আসছে বারবার, কেন জানি ভীষণ কান্না পাচ্ছে তার। আদ্রাপকে একবারের জন্য হলেও দেখার ইচ্ছে হচ্ছে। অন্তত মানুষটা ভালো আছে কিনা তা যদি দেখতে পারতো মন। বুকের কোথাও ভীষণ ব্যথা হচ্ছে। মনের এত মাসের মধ্যে আজকে বেশি মনে পড়ছে আদ্রাপকে। বড্ড ইচ্ছে হচ্ছে আদ্রাপ সব ছেড়ে ছুড়ে মনকে যেন এসে বলুক, মন পাখি, এই সব কিছুই মিথ্যে ছিল। এই আদ্রাপের হৃদয়ের কুঠুরিতে তো শুধুই তার চাঁদ ছিল, আছে আর থাকবেও। তোমার নাম আমার হৃদয়ে খোদাই করা চাঁদ। মুনও তখন এই 8 মাসের সবকিছু ভুলে আদ্রাপের বুকে ঝাঁপিয়ে পড়তো। আর আদ্রাপও মুচকি হেসে মুনকে তার বুকে আগলে নিত। এসব ভাবতেই মুনের ঠোঁটের কোণায় মুচকি হাসির রেখা দেখা দিল। লিয়া মুনের পাশে এসে শুয়ে পড়তেই মুনও শুয়ে পড়ল। আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি জমালো। মাঝরাতে কারো গোঙানির শব্দে লিয়ার ঘুম ভেঙে গেল। সে পাশ ফিরে দেখতে পেল মুন গোঙাচ্ছে। মুন এক হাতে বিছানার চাদর খামচে ধরে অন্য হাতে লিয়াকে ডাকার চেষ্টা চালাচ্ছে। মুখ দিয়ে আওয়াজ বের করার শক্তিটুকুও পাচ্ছে না। লিয়া উঠে বিছানার দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল। লিয়া একটি মেয়ে, এত রাতে কি করবে তা ভেবে পাচ্ছে না। তবুও এত কিছুর মাঝে তার একমাত্র একটি চিন্তা, মুনকে হাসপাতালে নিয়ে যেতে হবে যত দ্রুতই সম্ভব। লিয়া আর উপায় না পেয়ে মুনকে ওই অবস্থায় রেখে দ্রুত বেরিয়ে গেল। এই মাঝরাতে কোনো গাড়িও তেমন নেই। কি করবে লিয়া তা ভেবে পাচ্ছে না।
অবশেষে অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছে, ওইটা করে মুনকে হাসপাতালে নিয়ে গেল লিয়া। হাসপাতালে মুনের কন্ডিশন দেখে ডাক্তাররা এমার্জেন্সি অপারেশন থিয়েটারে নিয়ে গেল। মুনকে নিয়ে যাওয়ার পথে লিয়া তার হাত ধরে রেখেছিল। থিয়েটারে মুনকে ঢুকিয়ে নেওয়ার পরপরই ডাক্তাররা সবকিছু শুরু করে দিল। মুনের কি আর আদ্রাপের হাতের বেলি ফুলের মালা মাথায় গোজা হবে না? আর কি কোনোদিনও আদ্রাপের কাছে কিছুর আবদার করা হবে না? আর কি কোনোদিনও একসাথে চন্দ্রবিলাস করা হবে না? শেষবারের মতো আদ্রাপের মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠতেই মুনের কান্নারত মুখেই ঠোঁটের কোণায় এক চিলতে হাসি দেখা গেল। ভালো থেকো আদ্রাপ, ভীষণ ভালোবাসি, বলেই মুন বিড়বিড় করে উঠল। চোখ বন্ধ অবস্থায় দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল মুনের।